This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে, উত্তরবঙ্গের দিকে শিলিগুড়িতে সেখানে ভূমিকম্প। আরো একবার জানাই আপনাদেরকে, ভূমিকম্প অনুভূত হলো এবারে শিলিগুড়িতে। কম্পন অনুভূত হওয়ার আতঙ্ক শিলিগুড়িবাসীর মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কটা নাগাদ কম্পন অনুভূত হয়? দেখো 6:35 নাগাদ কম্পন অনুভূত হয়। প্রায় 3 থেকে 4 সেকেন্ড এই কম্পনের স্থায়িত্ব ছিল। প্রাথমিকভাবে যেটা সিকিমের আবহাওয়া দপ্তর জানাচ্ছে 4.7 রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল। এক্সাক্ট উৎপত্তি স্থলের খোঁজ তারা চালাচ্ছেন। তবে পাহাড়ের এই দার্জিলিং এর আশেপাশের কিছু এলাকা, সিকিমের বেশ কিছু এলাকা এর মূল উৎপত্তি স্থল বলে প্রাথমিকভাবে বলা হয়েছে। এখনো দেখা হচ্ছে যে কোন জায়গায় উৎপত্তি স্থল। আচমকাই কেঁপে ওঠে, প্রবল ঝাঁকুনি আমরা অনুভব করেছি সেই মুহূর্তে যারা যেখানে ছিলাম। স্বাভাবিকভাবেই যারা টের পেয়েছেন তাদের মধ্যে একটা হুলস্থুল পড়ে যায়। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। একেবারেই ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমাদের নজর রয়েছে। ফের কেঁপে উঠলো শিলিগুড়ি। ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়িতে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল সিকিম এবং কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়িবাসীর মধ্যেও। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটে আমাদের নজর রয়েছে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.2 এবং সিকিমে এই ভূমিকম্প প্রথমে হয় এবং কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও জানা যাচ্ছে। ফের কেঁপে উঠল শিলিগুড়ি। ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়িতে। রিক্টার স্কেলে সিকিমে ভূমিকম্পের মাত্রা ছিল 4.2 এবং এখনো পর্যন্ত যেমনটা আমরা আপডেট পাচ্ছি, শিলিগুড়িতে প্রায় 3 থেকে 4 সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। অর্থাৎ 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত করেন শিলিগুড়ির যারা বাসিন্দারা রয়েছেন তারা। সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। আবারও কেঁপে উঠল উত্তরবঙ্গ। এবারে উৎসস্থল সিকিম এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, সিকিমে সেখানে ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.2 এবং এই কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতেও। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, শিলিগুড়িতে প্রায় 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব ছিল এই কম্পনের, যার ফলে কিন্তু শিলিগুড়িবাসীর মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটে আমাদের নজর রয়েছে সিকিমে ভূমিকম্প এবং কেঁপে উঠল শিলিগুড়িও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.2। আতঙ্কে শিলিগুড়ির যারা বাসিন্দারা তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে? দেখো, এই মুহূর্তে বেশ দুশ্চিন্তার বিষয় যেটা আসছে সামনে। সিকিমে অনেকগুলো ভূমিকম্প। গতকালই আমরা প্রথম জানিয়েছিলাম যে 4 থেকে 4.5 ঘন্টার মতো 13টা ভূমিকম্প সিকিমে হয়েছে। আজকেও কিন্তু অনেকগুলো ভূমিকম্প হয়ে গেল। সব মিলিয়ে আজকে 4টি ভূমিকম্প সিকিমে হয়েছে। তবে এই মুহূর্তে সন্ধ্যেবেলা যে ভূমিকম্পে উত্তরবঙ্গ কেঁপে উঠেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি গেলসিং এ, সিকিমের গেলসিং, যেখানে গতকাল ভূমিকম্প হয়েছিল, ঠিক সেই জায়গাতেই একটা 4.2 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং তার খানিকক্ষণের মধ্যে 6:35-এ সিকিমের গেলসিং এ 4.2 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পেই উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গা শিলিগুড়ি কেঁপে উঠেছে এবং তার 20 মিনিট, বলা যায় 19 মিনিটের মধ্যে 6:54 খানিকক্ষণ আগে, 6 মিনিট আগে সিকিমের রিয়াকসাম এই অঞ্চলটাতে একটা 3.8 মাত্রা ভূমিকম্প হয়েছে। অর্থাৎ যেটা বলার সেটা হলো গত দুদিনে 17টা ভূমিকম্প। হয়তো বিরাট বড় মাপের কোনো ভূমিকম্প এখনো হয়নি, কিন্তু এত অল্প সময়ে এতগুলো ভূমিকম্প, সেগুলো মোটামুটি সবকটাই 3 এবং 4, কয়েকটা 2-এর আশপাশে রয়েছে। এই ভূমিকম্পগুলো কেন হচ্ছে? অনেক সময় যেটা ভূতত্ত্ববিদরা বলেন যে বড় ভূমিকম্প হওয়ার আগে অনেক সময় ছোট ছোট ভূমিকম্প একটা ওয়ার্নিং বেলের মতো হয়। সেরকম কোনো আশঙ্কা আছে নাকি? এই যে শক্তি নির্গত হয়ে যাচ্ছে, এতে বড় ভূমিকম্প অনেক সময় এরকম হয় যে অ্যাকচুয়ালি ভূগর্ভে সঞ্চিত শক্তি তো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই শক্তি বেরিয়ে যাওয়াতে কি খানিকটা হাফ ছেড়ে বাঁচা যাবে? দুটোই হতে পারে। ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না। তাই এত কম সময়ে এতগুলো ভূমিকম্প, এটা কিন্তু একটা দুশ্চিন্তারই কারণ এই মুহূর্তে। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।
ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অবস্থান স্পষ্ট করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানালো যে ডোমিসাইল সার্টিফিকেটে কার সই থাকতে হবে। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এবার নির্বাচন কমিশন অবশেষে স্পষ্ট করলো যে এই ডোমিসাইল সার্টিফিকেটে কার সই থাকতে হবে। কি বললো কমিশন? একদমই, দেখো নির্বাচন কমিশনের তরফে কিন্তু বারবার ডোমিসাইল সার্টিফিকেট কারা সই করতে পারে, কারা অনুমোদন করতে পারে তা নিয়ে বারবার করে বার্তা দিয়েছে রাজ্য প্রশাসনকে। কিন্তু রাজ্য প্রশাসনের তরফে বারবার করে দলের নেতা হোক বা নেত্রী তারা প্রত্যেকে কিন্তু বলেছেন যে এলাকায় ক্যাম্প করে তাদেরকে এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে। অবশেষে সেই বিষয়টিকে নিয়ে অবস্থান স্পষ্ট করলো নির্বাচন কমিশন। সরাসরি চিঠি দিয়ে রাজ্যের নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও এবং কালেক্টরাল ছাড়া, কলকাতা ক্ষেত্রে কালেক্টরাল ছাড়া আর কেউ এই ডোমিসাইল সার্টিফিকেটে সই করতে পারবে না। অর্থাৎ যে ধরনের ক্যাম্পের কথা বলা হচ্ছে সেগুলো কার্যত অবৈধ বলে কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হলো। কেউ এরকম ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারবে না, তাদের যদি কেউ দিয়ে থাকে সেটা অনুমোদন ছাড়া এবং সেটা সম্পূর্ণ অবৈধ। ধন্যবাদ, নজর রাখো। আর মাত্র কয়েকটা মাস তারপরে রাজ্য বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে কামারহাটির বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং যাকে কেন্দ্র করে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। কামারহাটির বিধায়ক অর্থাৎ মদন মিত্র তিনি বলছেন 26-এর ভোটে কামারহাটিতে তৃণমূলের বাজিকে প্রার্থী কে হবে ঠিক করবে কোম্পানির মালিক। এবং মদন মিত্র খুব সন্তর্পণে এই শব্দটি ব্যবহার করেছেন, কোম্পানির মালিক, যেই শব্দকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে একটা শোরগোল পড়ে গিয়েছে। এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন উঠছে যে কামারহাটিতে মদনেই কি আস্থা থাকছে তৃণমূলের, নাকি নতুন মুখ আবার কামারহাটিতে, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কেননা মদন মিত্র তিনি যে বার্তা দিয়েছেন, তিনি বলছেন 26-এর ভোটে কামারহাটিতে তৃণমূলের বাজিকে প্রার্থী কে হবে ঠিক করবে কোম্পানির মালিক। জিনিস বলুন, এই যে একটা চর্চা মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে প্রবীণ নবীন বয়স দেখা হবে, আপনি তো একটা দীর্ঘদিনের রাজনীতিক, টিকিট পাওয়ার ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াগুলোকে দেখা উচিত বলে আপনি মনে করেন? সেটা দল ঠিক করবে, কোম্পানি চালাবে, কোম্পানির কর্মচারীরা নাকি কোম্পানির ডিরেক্টর বোর্ড, কোম্পানির চেয়ারম্যান যেমন ঠিক করবে কি হবে আগামী দিন, তেমনি দলের যারা নেতা, দলের যা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন, অভিষেকরা রয়েছে, সেখানে ওরাই যা ঠিক করবে হবে। সেখানে আমি বাধ্য, দল করলে দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে আমি বাধ্য। দল যদি সিদ্ধান্ত নেয় যে মদন মিত্র দাঁড়াবেন, কথার কথা, সে দল যেরকম সিদ্ধান্ত নেবে আমার সেরকমভাবে চলতে হবে। কামারহাটিতে তৃণমূলের রেজাল্ট কি হতে চলেছে? যা আমি দাঁড়াই বা যেই দাঁড়া 50,000 করে জিতবে, কে দাঁড়াবে সেটা দল ঠিক করবে। তৃণমূল কংগ্রেস 50,000 জিতবে। শুনলেন আপনারা মদন মিত্র তিনি কি বলছেন, তার বক্তব্য শোনালাম। কিন্তু এই যে বক্তব্য অর্থাৎ এই যে কোম্পানি খোঁজা, এই কোম্পানি খোঁজা কিন্তু মাঝে মধ্যেই এ রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি মাঝে মধ্যেই কিন্তু কটাক্ষ করে বলে থাকে তৃণমূলকে। শুনুন। এটা তো প্রাইভেট লিমিটেড পার্টি, আমি বলেছি ভাইপো ছাড়া সবাই কর্মচারী এবং অল আর ল্যাম্প পোস্ট। দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম এনেছে, অর্থাৎ চুরি চামারি করে যেমন করে হোক নিজের পেট ভরো, আসলে ওই পার্টি নয়, এটা একটা কোম্পানির মালিকরা সিদ্ধান্ত নেবে। এটা কোনো রাজনৈতিক দল নয়, কনসোর্সিয়াম আমরা যেটা বলি, কোম্পানি, যাদের কাজ হচ্ছে যেন তেন প্রকারে পকেট ভরা। আসলে তৃণমূলটা হচ্ছে এখন ব্যবসায়ী কোম্পানি, এটা ব্যবসায়িক লড়াই। অবসর জীবনে শীতের হালকা আমেজে মদনদার কাছ থেকে এগুলোই প্রত্যাশিত। কে দাঁড়াবে 50,000? মদন মিত্র কত ভোটে জিতেছিলেন? 50,000-এ। কোম্পানিটা কিন্তু আপনি যাই বলুন, ওটা ওইখানে কিন্তু তালে ঠিক আছেন। বাকিগুলো তাল যদি একটু 19-20 হয়ে যায়, ওইখানটা কিন্তু তালে ঠিক আছেন। যে কোম্পানি বলে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তারা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। এটা এই নিয়ে আগেও বলেছেন, তখন অবশ্য কোম্পানি বলে উনি আইপ্যাককে নিশানা করেছিলেন যে তাদের টাকা দিলেই সব হয়ে যায়। এরা রাজনীতিতে একেবারেই প্রাসঙ্গিক নয়।
এরা এই সমস্ত বক্তব্য রেখে এইসব করে ওই অন্ধকার ঘরে সানগ্লাস পরে তারপর এখন ওই ছোটদের মতন ওই স্পাইক টুল করেছেন উনি, দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু জামাই লাগছে। রাজ্য সরকারি প্রকল্প এবং সেই প্রকল্পে কাটমানি রুখতে এবার ময়দানে নামতে হলো পুলিশকে। রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পে কাটমানি রুখতে এবার পুলিশের উদ্যোগে চালু হলো হেল্পলাইন। বাংলার বাড়ি সহ সরকারি প্রকল্পে কাটমানি রুখতে শুরু হলো বিশেষ হেল্পলাইন পরিষেবা। ফোন নম্বরটা বলছি, স্ক্রিনেও দেখাচ্ছি, নোট করে নিন, 7047989800। এই হেল্পলাইন নম্বর চালু করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পরিচয় গোপন রেখে সরাসরি সাধারণ মানুষ, নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি 7047989800। যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে সেক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি। হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেবো। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে, দে শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার হলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো। আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে। অভিযোগের সঙ্গে যদি কোনো অডিও বা ভিডিও প্রমাণ যুক্ত থাকে তবে সেই প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। এই মর্মে জেলার প্রতিটি থানার ওসি এবং আইসিদের কড়া নজরদারি দিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। পুলিশ হেল্পলাইন নম্বর চালু করতেই শুরু রাজনৈতিক চর্চা। পুলিশের কথাতেই পরিষ্কার, কাটমানি যায় শাসকের নেতাদের পকেটে, খোঁচা বিরোধীদের। ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি, জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করবে, চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করে। তাদের কাছে যদি কেউ টাকা চায় তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। তৃণমূল কংগ্রেস সমস্ত পরিবার উপভোক্তাদের সঙ্গে আছে। বিধানসভা নির্বাচনের আগে শেষ দিন বিধানসভার অধিবেশন এবং শেষ দিনে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি কি বলছেন? তিনি বলছেন 250-র বেশি আসনে জিতে তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আজকে বিধানসভা অধিবেশনের শেষ দিন, অর্থাৎ 26-এর ভোটের আগের আজকে শেষ দিন, তার আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী। একেবারেই তাই। তিনি ধন্যবাদ জ্ঞাপন যে কর্মসূচি ছিল সেখানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন যে আবার তারাই ফিরে আসবেন এবং 250 থেকে বেশি আসন থেকে তারা ফিরবে। আত্মবিশ্বাস শুধু নয়, বিরোধীদের বেঞ্চে সেই সময় বিজেপির তরফে মাত্র 3 জন বিধায়ক উপস্থিত ছিলেন এবং নওশাদ সিদ্দিকী তিনি ছিলেন, অর্থাৎ 4 জন বিরোধী বিধায়ক ছিলেন। এবং সেক্ষেত্রে তিনি বিজেপিকে মূলত উদ্দেশ্য করে বলেন যে বিরোধী মানে হচ্ছে বয়কট। এবং সেক্ষেত্রে তার শুধু এটা আত্মবিশ্বাস না চ্যালেঞ্জ সেটা তো সময় বলবে, কিন্তু তার
তাহলে এটা যে বিজেপিকে তারা কটাক্ষই করছে সেটা স্পষ্ট, এবং তারা চ্যালেঞ্জের কথাই বলছে যে আবার তারাই ফিরবে এবং সংখ্যাটা 250। তবে শুধুমাত্র অরূপ বিশ্বাস নয়, অতীতেও আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তারা সকলেই একেবারে প্রদীপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এর আগে কিন্তু 250 আসনের টার্গেট তিনি বেঁধে দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। এমন ভাবে লড়াই করতে হবে, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলি, 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার, খালি একবার ভেবে দেখুন। 294তে 294 কেন বলছেন না? আরে স্বপ্নে পোলাও রাখছেন, এসব কথা বলে চাঙ্গা করার চেষ্টা হচ্ছেন। উনি তো সর্বাধিনায়ক, আঞ্চলিক সর্বভারতীয় তৃণমূল পার্টির সর্বাধিনায়ক বলছেন। ভাই, মানুষ তৃণমূলের পাশে নেই। এখন তৃণমূল দলটিকে এইসব কথা বলে নিজেদের দলের যারা কর্মী তাদেরকে চাঙ্গা রাখতে হচ্ছে। অরূপ বাবু ওই কোম্পানির একজন কর্মচারী, কোম্পানির মালিক বলেছেন 250, উনি 250 বলবেন না? কটা ধরে মাথা আছে মেসিকান্ডের পরে। দলের সঙ্গে দূরত্ব বেড়েছে, কিন্তু এখনই নিজেকে অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ বলতে রাজি নন জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, তিনি কোনোদিনই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না, এমনকি জেলে থাকার সময়ও নয়। আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তাহলে আপনি সক্রিয় আছেন? ছিলামও, জেলে বসেও ছিলাম। আগামী দিনেও সক্রিয় হবেন? আমি কোনোদিনই নিষ্ক্রিয় ছিলাম না। আমি শুধু যশস্বীর মতন একটা উদাহরণ দিই। আপনি দেখেছেন তো T20-তে যে প্লেয়ারটি পায়ে চোট লাগার পরে ভালো খেলতে খেলতে মাঠের বাইরে চলে গিয়েছিল, আবার দলের প্রয়োজনে ভাঙা পা প্লাস্টার করে নিয়েও হাতে ব্যাট ধরেছিল। বেরোবেন, দেখুক এখন যে মানুষ কি বলছে। এত বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, এত বছর জেলে ছিল, জেল থেকে বেরোনোর পর মানুষ তাকে অ্যাকসেপ্ট করে কিনা বুঝতে পারবেন। এই তৃণমূল দলটা পুরো করাপ্টেড দল, এবং জেল ফেরত লোকও মানে টিকিটের কথা ভাবেন এবং জেতার কথা ভাবেন। তাই অবশ্যই জেলে থেকে, জেলের মধ্যে বসবাস করেও যারা মাফিয়া ডন, তারা বাইরে টাকা তুলছে, তারা বাইরে তাদের যেটা কালো কারবার সে কারবার করছে। মোবাইল যুগ, ইন্টারনেটের যুগে সবকিছু সম্ভব। তো আরেকটা তৃণমূল দলের চোর নেতা সে জেলের মধ্যে থেকে সে কারবার তো করবেই, কারণ সেই কারবারের ভাগ দিতে হয়েছে তার পার্টিকে। তো সে তো সক্রিয় ছিলই। যখন চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে তখনও সক্রিয় ছিল। জেলের মধ্যে বসে সেই তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে তার তো সক্রিয় থাকতেই হবে। স্বাভাবিকভাবেই দিদির দলের চোর নেতা নেত্রীরা এইভাবেই দিদির দলকে সাহায্য করে এবং মদতও পেয়ে থাকে। তৃণমূল থেকে যদি সততার প্রতীক হওয়া যায়, তাহলে জেলে থেকে সক্রিয় রাজনীতি করা যাবে না কেন? যেটা করা যায় না সেটা করার জন্যই তো তৃণমূল। তৃণমূল সবচেয়ে সৎ দল, সততার প্রতীক, অথচ সবচাইতে বেশি দুর্নীতির গন্ধ তৃণমূলের ঘরে। না বোঝার কিছু নেই। সততার প্রতীক কথাটা আর ওরা লিখছেনও না। সেটা যদি মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব হয়, এমনকি ইস্ট জর্জিয়ার ডক্টরের লেখার পর সেটা তুলে নিয়েও যদি লজ্জাবোধ না থাকে, এমনকি 26 দিনের অনশন করার পরেও যদি কারোর ওজন না কমে, শরীর ঠিক থাকে, এগুলো যদি সব সত্য হয় এবং সম্ভব হয়, তাহলে পার্থ চ্যাটার্জি জেলে বসে সক্রিয় রাজনীতি করছেন, এর মধ্যে অসম্ভব কি আছে? পদ্মশ্রী সম্মানে সম্মানিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার। শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। 14 জানুয়ারি বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যান অভিষেক। এবার বিধানসভা ভোটের আগে প্রসেনজিতের কাছে সুকান্ত মজুমদার। প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে
পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন। সব কিছুতে রাজনীতি আনতে হয় না, সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়।